নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। পেশায় আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। আমার কাছে একজন জানতে চেয়েছেন অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার এটা কি ধরনের সমস্যা, কেন এটা হয় এবং এর ট্রিটমেন্ট কি। এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার এটা আমাদের মধ্যেই অনেকের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। এটা একটা মানসিক পরিস্থিতি বা মানসিক সমস্যা। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো এই ভিডিওটা পুরোটা দেখার জন্য, কারণ এই ধরনের সমস্যা আমাদের প্রিয়জনেদের মধ্যে অনেকের ক্ষেত্রেই এটা দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা ঠিক বুঝতে পারি না যে এটা একটা মানসিক সমস্যা বা এর একটা মানসিক পরিস্থিতি এবং এর জন্য চিকিৎসার প্রয়োজন, যার ফলে সেই মানুষটি কিন্তু আরো তার সমস্যা বেড়ে যায়, তিনি কষ্ট পেতে থাকেন এবং তা আমরা না চাইতেও তাকে ইগনোর করে ফেলি। তো প্রথমে বলি যে এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার কাকে বলে। দেখুন, অ্যাকর্ডিং টু DSM-5 এই ধরনের পরিস্থিতি বা সমস্যা যে সমস্ত মানুষের মধ্যে রয়েছে তারা কিন্তু চূড়ান্তভাবে হীনমন্যতায় ভুগতে থাকে। তারা তাদের আশেপাশে যে সমস্ত মানুষ থাকে তাদের তুলনায় নিজেদেরকে অযোগ্য মনে করেন, এবং এই যে অযোগ্য মনে করেন এটা কিন্তু সমস্ত বিষয়তেই মনে করেন। অর্থাৎ তার কোয়ালিটির দিক থেকে, তার কোয়ালিফিকেশনের দিক থেকে, তার সামাজিক পরিস্থিতির দিক থেকে, তার অর্থনৈতিক পরিস্থিতির দিক থেকে, তার বিহেভিয়ার, অ্যাটিটিউড, এমনকি তাকে কি ধরনের দেখতে, সেটার ক্ষেত্রেও তিনি মনে করেন যে আমি অন্যদের তুলনায় অযোগ্য। এবং এই যে তিনি মনে করেন যে তিনি অন্যদের তুলনায় অযোগ্য, এখান থেকেই তিনি মানুষের সাথে মিশতে পারেন না, মানুষের সঙ্গে কথা বলেন না এবং নিজেকে একা করে ফেলেন, সামাজিকভাবে নিজেকে একা করে ফেলেন। এবং এই তাদের মধ্যে একটা প্রত্যাখ্যানের ভয় থাকে, অর্থাৎ তারা মনে করেন যে মানুষজন আমাকে ঠিক অ্যাকসেপ্ট করবে না, আমাকে রিফিউজ করবে। এবং তাদের মধ্যে একটা সামাজিক ভয় কাজ করে, একটা সামাজিক অ্যাংজাইটি কাজ করে, সোশ্যাল অ্যাংজাইটি কাজ করে। এবং তাদের মধ্যে এই হীনমন্যতা বোধটা আস্তে আস্তে কিন্তু এটা বাড়তে থাকে, এই সমস্যাটা আস্তে আস্তে কিন্তু এটা বাড়তে থাকে। সমালোচনা এরা নিতে পারে না। দেখুন, আপনি যেই কাজই করুন তার দু ধরনের সমালোচনা হতে পারে, পজিটিভ এবং নেগেটিভ। এই যে নেগেটিভ ক্রিটিসিজম, এটা কিন্তু এরা নিতে পারে না। জাস্ট দুটো উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলছি। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের পরিবারের মধ্যেও দেখতে পাওয়া যায়, অর্থাৎ ফ্যামিলি লাইফে এবং প্রফেশনাল ফিল্ডেও কিন্তু দেখতে পাওয়া যায়। যেমন ধরুন, কারোর বাড়িতে কোনো গেস্ট আসছে এবং কোনো একজন যার এরকম পরিস্থিতি রয়েছে বা এরকম সমস্যা রয়েছে, তাকে সেই গেস্টের জন্য কিছু রান্না করতে বলা হলো। তিনি কিন্তু ভয়তে সেই রান্নাটা করতে চাইবেন না। তার মধ্যে মনে হবে যে আমি রান্না করলে সেটা হয়তো ভালো হবে না, যারা আসছে তারা খেয়ে আমার ঠিক গুণগান করবেন না এবং তারা সেটাকে নিয়ে ব্যঙ্গ করবেন, বিদ্রূপ করবেন, সমালোচনা করবেন, যার ফলে তার কোয়ালিটিটা কিন্তু ওই জায়গায় থেমে রইলো, সেটা আর অগ্রগতি হলো না, কারণ তিনি সেই কাজটা আর করতে চাইছেন না। এরকম সামাজিকভাবে কিন্তু বা আমাদের ফ্যামিলিতে এরকম সমস্যা হতে পারে। আবার প্রফেশনাল ফিল্ডে কেউ হয়তো কোনো প্রেজেন্টেশন তৈরি করেছে, সেটা সবার সামনে বলতে পারছে না, কোনো স্পিচ সে দিতে পারছে না, কোনো জায়গায় হয়তো গান করা বা কোনো কিছু বলা, এই ধরনের, বা হয়তো কোনো ভাইবা পরীক্ষা রয়েছে। সমস্ত ক্ষেত্রে এমনকি বন্ধু বান্ধব এদের খুব কম থাকে তুলনামূলকভাবে, কারণ এরা তো মানুষের সাথে মিশতে পারে না। এবং যার ফলে মানুষ মনে করে কি এরা কারোর সঙ্গে মিশতে চাইছে না, যার ফলে মানুষও এদের সঙ্গে কিন্তু মিশতে পারে না, এরা ইন্ট্রোভার্ট মানুষ এটা মনে করে। কিন্তু এটা যে এদের একটা সমস্যা, এদের মধ্যে যে এই একটা দ্বিধা বা দ্বন্দ্ব কাজ করছে, এটা কিন্তু মানুষ বুঝতে পারে না। আস্তে আস্তে এদের মধ্যে একটা লো ফিলিং কাজ করে, কনফিডেন্সটা পড়ে যায় এবং একটা ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন কাজ করে। এবং সব সময় এরা কিন্তু নিজেদেরকে অপরের থেকে ছোট মনে করে। এটা একটা কিন্তু বিশাল বড় সমস্যা। এবারে বলি যে এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার কি ধরনের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। দেখুন, এটা নারী পুরুষ নির্বিশেষে উভয়ের মধ্যেই দেখতে পাওয়া যেতে পারে, তবে 19-20 বছর বয়সী মানুষের মধ্যে কিন্তু এর একটা প্রভাব বেশি দেখতে পাওয়া যায়। যাদের অন্য কোনো মানসিক সমস্যা রয়েছে, যেরকম ধরুন এদের মধ্যে একটা ক্লিনিক্যাল ডিপ্রেশন রয়েছে, তারপরে একটা পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে, অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে এদের মধ্যে, এবং একটা প্যানিক হয় এদের মধ্যে বা প্যানিক অ্যাটাক হয় এরকম, অ্যানোরেক্সিয়া নার্ভোসা রয়েছে, বুলিমিয়া নার্ভোসা রয়েছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার রয়েছে, বিঞ্জ ইটিং ডিসঅর্ডার রয়েছে। এই ধরনের মানসিক সমস্যা যাদের মধ্যে রয়েছে, তাদের মধ্যে একটা প্রবণতা থাকে পরবর্তীকালে এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার হবার একটা প্রবণতা কিন্তু তাদের মধ্যে থাকে।
এবারে বলি যে কেন হয় এই সমস্যাটা। দেখুন, যে কোনো মানসিক সমস্যা কেন হয় পুরোটা বলা সম্ভব নয়, সঠিকভাবে বলা সম্ভব না হলেও এটা জিনগতভাবে হতে পারে। অর্থাৎ বাবা বা মার মধ্যে এই ধরনের সমস্যা রয়েছে, পরবর্তীকালে তার সন্তানদের মধ্যে এই সমস্যা হতে পারে। এই একটা হতে পারে, অথবা অন্য কোনো মানসিক সমস্যা রয়েছে, যেরকম ধরুন একটা ডিপ্রেশন রয়েছে, ক্লিনিক্যাল ডিপ্রেশন রয়েছে, বা ওসিডি রয়েছে, বা অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে। এই ধরনের সমস্যা থেকে কিন্তু পরবর্তীকালে এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার হতে পারে। আবার ডিপ্রেশন, মানে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার থেকেও কিন্তু আবার ডিপ্রেশন হতে পারে, লো ফিলিং হতে পারে, এইরকম সমস্যাগুলো কিন্তু হতে পারে। আরেকটা জিনিস, যে কোনো মানসিক সমস্যার ক্ষেত্রে একটা প্রধান কারণ কিন্তু একটা মানুষের ছোটবেলাটা কিভাবে কেটেছে। যদি আপনি কখনো বাচ্চা প্ল্যান করেন, তো তার তখন থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে তাকে কিভাবে মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকবো। অনেক ছোট বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে তার বাবা মা তাকে ছোটবেলায় পছন্দ করতেন না, খুব তিরস্কার করেছে, বা তার বিভিন্নভাবে সমালোচনা করেছে, সে যেটাই করেছে তার একটা নেগেটিভ অ্যাপ্রোচ তার প্রতি রেখেছে। সেখান থেকে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। অথবা বাচ্চাদের ক্ষেত্রে কোনো চাইল্ড অ্যাবিউজ হয়েছে, তাকে ফিজিক্যালি বা মেন্টালি অ্যাবিউজড করা হয়েছে, বা ছোটবেলায় তিনি যে পরিস্থিতিতে সেই বাচ্চাটা ছিল, কোনো অর্থনৈতিক অনটন, বাবা মার মধ্যে দাম্পত্য কলহ, বা তাকে ঠিক সবাই পছন্দ করতো না, এড়িয়ে চলতো, এই সমস্ত জায়গা থেকেও কিন্তু এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার হবার একটা সম্ভাবনা থাকে। আরেকটা কারণে হতে পারে, যদি কারোর শারীরিকভাবে কোনো ত্রুটি থাকে, বা আমরা যেটাকে নর্মাল বলি তার থেকে একটু কম থাকে। যেমন ধরুন, একটু উদাহরণ দিয়ে বলি, কোনো মানুষ হয়তো তুলনামূলকভাবে তার উচ্চতাটা একটু কম, বা তার গায়ের রং একটু বেশি ডার্ক, বা সে হয়তো তুলনামূলকভাবে তার দেহের ওজন বেশি। এই যে ছোটখাটো ব্যাপারগুলো, এগুলো নিয়ে কিন্তু আশেপাশের মানুষজন বুলিং করে, বা তাকে তার বডি শেমিং করে, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, এবং ছোট থেকে তার মনে তখন কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে তৈরি হয়। পরবর্তীকালে সে আর মানুষের সঙ্গে মিশতে পারে না, মানুষের সঙ্গে কথা বলতে পারে না, এবং একটা ডিপ্রেশনের দিকে চলে যায়। এবারে বলি এটার কিভাবে ডায়াগনোসিস করব। দেখুন, এর ডায়াগনোসিস হচ্ছে, সেই ধরনের তো কোনো টেস্ট নেই, এদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলতে হবে, এবং কথা বলে এর সমস্যাটা বুঝতে হবে। তার জন্য দরকার কাউন্সেলিং। অনেক সময় এরা নিজের লোকেদের কাছে সমস্যাটা বলতে পারে না, এমনকি আশেপাশের মানুষজনও বুঝতে পারে না যে এরা একটা সমস্যার মধ্যে রয়েছে। কাজেই তার ডায়াগনোসিস কিভাবে হবে? যখনই এটা বোঝা সম্ভব, কাউন্সেলিং করালে বেশ কয়েকটা সেশনের মাধ্যমে এরা আস্তে 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 বোঝা যায় যে এদের মধ্যে কি সমস্যাটা রয়েছে, এবং DSM-5 অনুযায়ী সেটা মিলিয়ে দেখে এটা বোঝা যায় যে হ্যাঁ, এদের মধ্যে এই অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার রয়েছে। আমার কাছে যিনি জানতে চেয়েছেন, তিনি আমাকে বলেছেন যে কটা সেশন লাগতে পারে এই ধরনের সমস্যার ক্ষেত্রে ট্রিটমেন্ট দিতে গেলে, কটা সেশন লাগতে পারে। দেখুন, সেটা প্রথমেই বলা যায় না। সেই মানুষটার সঙ্গে কথা বলে দুটো একটা সেশন দিয়ে দেখতে হবে। হয়তো কম সেশনেও হয়ে যেতে পারে, আবার একটু বেশি সেশনও চলতে পারে। এবারে বলি এর ট্রিটমেন্ট কিভাবে হবে। এর ট্রিটমেন্ট হচ্ছে, প্রথমেই বলবো, কাউন্সেলিং এবং সাইকোথেরাপি, অর্থাৎ টক থেরাপি। কাউন্সেলিং এর মাধ্যমে, যেটা বললাম, তার সঙ্গে কথা বলে আগে তার সমস্যাটা বুঝতে হবে, এবং অনেক সময় খুব দক্ষ কাউন্সিলর এদের সঙ্গে কথা বলে এদেরকে বুস্ট আপ করে, এবং এদের মধ্যে এই যে নেগেটিভ চিন্তাধারা রয়েছে, নিজের সম্বন্ধে যে একটা লো ফিলিং রয়েছে, এবং নিজেকে যে একটা হীনমন্যতায় তিনি ভুগছেন, সেটা কিন্তু কাউন্সেলিং করেই তাকে সুস্থ করে তোলা সম্ভব। এবং এছাড়াও এক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ভীষণ ভালো কাজ করে। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির উদ্দেশ্য হচ্ছে তার এই যে থটস গুলো, সেগুলোকে বের করে, সেগুলো কারেকশন করে তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। তবে দেখুন, একটা কথা বলি, একজন মানুষ একজন কাউন্সিলরের কাছে হয়তো সপ্তাহে একদিন যাচ্ছে, 1 ঘন্টার জন্য, কিন্তু বাকি সময়টা কিন্তু সে তার পরিবারের সঙ্গে রয়েছে। কাজেই পরিবারের মানুষজন, আশেপাশের মানুষজন, তাদের ভীষণভাবে তাকে সাপোর্ট করা উচিত, ভালোবাসা উচিত, এবং সবসময় তাকে বোঝানো উচিত যে এই তুমি হীনমন্যতায় কেন ভুগছো, তোমার মধ্যে যথেষ্ট কোয়ালিটি আছে, সেটাকে বুস্ট আপ করতে হবে, তোমাকে এগিয়ে যেতে হবে। এইভাবে তার কনফিডেন্সটা তাকে ফেরত দিতে হবে, সব সময় তাকে বুস্ট আপ করতে হবে, এবং তার যে হবি রয়েছে সেটাকে একটু এনহ্যান্স করতে হবে। সেটা একটু সময়, তার হবি নিয়ে একটু সময় কাটাতে হবে। যেমন ধরুন, কেউ হয়তো গার্ডেনিং করতে ভালোবাসে, কেউ হয়তো গান করতে ভালোবাসে, সেটা নিয়ে একটু সময় কাটাতে হবে। এবং ডিপ্রেশন কাটানোর জন্য ডিপ ব্রিদিং এক্সারসাইজ, এবং এটা ভীষণ ভালো কাজ করে, যোগাসন, প্রাণায়াম, এগুলো আপনি করতে পারেন। ওয়েল ব্যালেন্স ডায়েট, দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুম, এবং কিছু না কিছু এক্সারসাইজ প্রতিদিন করতে হবে।
হ্যাঁ, আপনার আশেপাশের কোনো মানুষ, আপনার প্রিয়জন যদি এই ধরনের সমস্যায় ভোগে, তো তাহলে কখনোই তাকে ইগনোর করবেন না। একটু তাকে সাপোর্ট করুন, তাকে একটু সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে চেষ্টা করুন। একটু ডিপ ব্রিথিং এক্সারসাইজ, একটু বুস্ট আপ, এগুলো একটা মানুষের কিন্তু জীবন বদলে দেবে। তাহলে বন্ধুরা আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।